ইলিশের দেশ, তবে কিন্তু বাঘের পরিবেশ। কেমন হয় বলো তো যদি 2 রাত্রি 3 দিন থাকা হয় এই খোলা আকাশের নিচে বোর্ডের মাঝে। কত গো মধুটা? মানে 900 টাকা। কালকে যে ওদিকে বলো 300 টাকা, তাহলে এটা ফেক ছিল। ওটা হচ্ছে চাষ করা মধু, মানে যেসব মৌমাছি বাড়িতে চাষ করে এটা একেবারে অরিজিনাল। দাও তো, দাও তো। সুন্দরবন কিন্তু মানুষের জন্য একটি সুন্দর অনুভূতির জায়গা, যেখানে আছে পুরো প্রাকৃতিক খোলা সৌন্দর্য হাওয়া, সঙ্গে কিন্তু ম্যানগ্রোভ অরণ্যটাকে দর্শন করা। আর আমাদের কিন্তু এই 2 রাত্রি 3 দিনের প্যাকেজে কত টাকা নিল, তারপর কি কি খাবার ছিল, সবটাই কিন্তু থাকবে আমার এই একটি সুন্দর ব্লগে। প্রচুর মানে নেচার লাভার হও, প্রাকৃতিক লাভার, অবশ্যই সুন্দরবন আসবে। আজ হলো আমাদের সুন্দরবনের 2য় দিন, তাই এই দিনে কি কি হতে চলেছে তাই কিন্তু সবটা দেখার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতেই হবে। এটা হলো আমাদের বোট। আমরা কিন্তু এবারে বাবা লোকনাথ ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি, আর তারা কতই বা নিয়েছে দেখো। তোমরা যদি সুন্দরবন আসো তোমরা কিন্তু 4 জন থেকে 6 জন আসবে, এতে কিন্তু তোমাদেরই ভালো। আমাদের কিন্তু বোটে যেহেতু আমরা 2 জন ছিলাম, তো নিয়েছিল কিন্তু একজনের 3200 টাকা করে, মানে 3200 টাকা করে। আর কম আসলে কিন্তু টাকাটা একটু ওরা 2 থেকে 300 টাকা বেশি নেয়। তবে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন অভিজ্ঞতা লোকনাথের সাথে তোমাদের কিন্তু সবটাই শেয়ার করব। বৃষ্টি পড়ছে, আর আজকে আমাদের বকখালি, তারপর পাখিরালয় এখানে নিয়ে যাওয়া হবে। সকাল সকাল বোর্ডে আসার পরেই প্রাকৃতিক হাওয়া, ম্যানগ্রোভ অরণ্য, খোলা অক্সিজেন, আর তার মধ্যে কিন্তু লাল চার বিস্কুট। একদমই নিরালায় জায়গা। যারা একটু দূরে আসতে ভালোবাসে অবশ্যই কিন্তু সুন্দরবনে ঘুরবে। আর এই যে এই বোট দাদাই কিন্তু আমাদের 2 রাত্রি 3 দিন পুরো যত্ন সহকারে বোর্ডের মধ্যে নিয়ে যাবে। আমাদের আজকে চলে এসেছিল গাইড, এই গাইডটি কিন্তু আমাদের আজকে সারাটা দিন ঘোরাবে। তাই চা খেতে খেতে ওনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। উনি এখানে লোকাল মানুষ, বহু বছর হয়েছে ওনার এই চাকরি, আর উনি কিন্তু অনেক পরিমাণ বাঘ দেখেছে। তবে সুন্দরবন আসলে আমরা যেটা ভাবি যে ইলিশের দেশ, আর কিন্তু বাঘের পরিবেশ। ইলিশ উৎসবে কিন্তু ইলিশের কোনো কমতি ছিল না। এই বেলা ওই বেলা 2 বেলায় কিন্তু ইলিশ মাছ ছিল। তবে তার আগে কিন্তু আমাদের খেতে হবে সকালের খাবার। তাই সকালের জলখাবারে ছিল কাবলি ছোলা আলুর তরকারি, সঙ্গে কিন্তু নানপুরি আর একটা ছোট মিষ্টি। নানপুরিগুলো কিন্তু পুরো হেব্বি ছিল, মুখে দিতেই গলে যাচ্ছিল। সত্যি বলতে এই লোভনীয় খাবার দেখে কি আর নিজেকে আটকে রাখা যায়? তাই যারা ভাবছো সুন্দরবন আসবে তারা কিন্তু চট করে চলে এসো। তবে আজ বলতে বাধ্য হলাম, বাবা লোকনাথ ট্রাভেলস এজেন্সিতে এত সুন্দর যত্ন করে খাবার দেওয়ার কি বলবো। অনেক ভিডিওতেই শোনা যাচ্ছে যে সুন্দরবনে নাকি 2000 টাকা 2800 টাকায় নিয়ে আসে। একদমই না গো, আমিও এইভাবেই কিন্তু এসেছিলাম। আমাদের লেগেছে 3200 টাকা। আসলে ওগুলো কিন্তু অনেকেই এমনি করে দিয়ে থাকে। আসল কিন্তু 3200 3000, এর নিচে কিন্তু একেবারেই হয় না। আমার যে অভিজ্ঞতা তাই কিন্তু তোমাদেরকে বলছি। আর এখন দেখো আমরা চলে এসেছি সুন্দরবন টাইগার রিজার্ভে। চলো তাহলে ভেতরে গিয়ে দেখি জীবজন্তুকে। চলো আমরা এই উদ্দেশ্যে আপাতত রওনা হই। পরিবেশ দেখো, আর সুন্দরবন এসে যদি তোমরা প্রচুর মানে নেচার লাভার হও, প্রাকৃতিক লাভার, অবশ্যই সুন্দরবন আসবে। কেননা এখানে চারিদিকে তোমরা দেখতে পাবে শুধুমাত্র সবুজে সবুজ, আর পুরো জল, মানে এদিকে পুকুর এদিকে নদী, মানে অসাধারণ দৃশ্য, মনোরম দৃশ্য যাকে বলে। চলো এখন আমরা ভেতরে যাব। লম্বা টিকিটের জন্য লাইন লেগে গেছে। ভেতরে দেখো ঢুকেই যেটা দেখলাম, এটা একটা বাঘের মূর্তি, কিন্তু অরিজিনাল বাঘ এখনো দেখতে পাইনি সুন্দরবনে। আশা রাখবো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সত্যিকারের বাঘ, আর আমিও যাতে দেখতে পারি। চলো। বাঘ তো দেখতে পাইনি, বাঘ বলছে আমি তোমাদের এত সহজে কিন্তু ধরা দেব না। তাই সকলে বাঘ দেখতে এসেও ইনাকে দেখে নিল। আর এই যে আমাদের গাইড দাদা, ইনি কিন্তু এখন আমাদেরকে বলছে সবাই আমার এদিকেই থাকো। মানে দেখো কত যে ট্রাভেলের লোক এসেছে এই ওই, তাই কিন্তু হারিয়ে গেলে চলবে না, আমাদের কিন্তু এই দাদার সঙ্গেই থাকতে হবে। কাকার মতো ওইজন এক্সট্রা টুপি আছে, সবাই চিন্তা করবে এদিকে থেকে রকেট চলে না আবার লোকনাথ মিস্টার আগে।
ভেতরে গিয়ে তেমন এখানে কিছুই দেখতে পাওয়া যায়নি, তবে নাকি এখানে অনেক পরিমাণে গোসাপ কুমির সমস্ত কিছু আছে। তবে লোকের ভয়ে কিন্তু তারা এখন নদী থেকে উঠবে না। আর এই যে দেখো ওপরে উঠে একটা এরকম জলের ট্যাঙ্কির মতো আছে, যেখানে কিনা সারি সারি মানুষের ভিড়, তাই ওপর থেকে একদম কিন্তু নিজের মতো করে জঙ্গলটাকে দর্শন করা যায়, মানে আর কি দেখা। সুন্দরবন আসলে কিন্তু মাথায় রাখবে, অবশ্যই কিন্তু কিছু সঙ্গে রাখো চাই না রাখো, ছাতা নিতে একদমই ভুলো না, কেননা এখানে কিন্তু ছাতা নিয়ে আসতে হয়। সেই দিন পারে আমাদের কিন্তু 20 বারের উপরে বৃষ্টি নেমেছিল, মানে বুঝতে পারছো, তাই প্রতিটি জায়গায় কিন্তু ছাতা অবশ্যই নিয়ে যাওয়া দরকার। গঙ্গার পাড়ে যেন এরকম প্রতিটি জায়গায় প্রচুর পরিমাণে লজ দাঁড়িয়েছিল। তবে বোট কাকুকে জিজ্ঞেস করলাম এইভাবে দাঁড়িয়ে আছে কেন, তখন বলল এগুলো নাকি বাংলাদেশের। তাই গল্প করতে করতে আমি বললাম কেন, আসলে এগুলো নাকি কোনো কারণে ঢুকে গিয়েছিল, তারপর নাকি ইন্ডিয়া সরকার দাঁড় করিয়ে দিয়েছে। আমি বললাম এটাও হয় নাকি, তবে কিন্তু বোটগুলোর ভিতরে লোক ছিল। তবে দেখতে দেখতে খাবার দিয়ে গেল। এখন কিন্তু আমাদের একটু স্ন্যাক্স টাইম, প্রায় এখন 11টার মতো বেজে গিয়েছে, তাই একটুখানি দিয়ে দিল সকালে ব্রেকফাস্টের পরে। বাইরে পড়ছে বৃষ্টি আর ভেতরে এরকম মাছ ভাজা। আমার কথা তোমরা কিছুই শুনতে পাবে না, তবে আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম, বোটটা এমন করে দুলছিল আর পড়ছিল বৃষ্টি। তবে যাক বাবা, কিছুই হয়নি। আজকে দিয়েছিল আমাদের পার্শে মাছ ভাজা, সকলকে 3টা করে, তাই সেটাই কিন্তু দারুণ মজার আনন্দে খেলাম। এটা কি একেবারে অরিজিনাল এখানের? এটা কিলো কত গো মধুটা? মানে 900 টাকা। কালকে যে ওদিকে বললো 300 টাকা, তাহলে এটা ফেক ছিল। ওটা হচ্ছে চাষ করা মধু, মনে করো যেসব মৌমাছি বাড়িতে চাষ করে ওটা। এটা একেবারে অরিজিনাল। দাও তো, দাও তো। সত্যি কথা বলতে এখন এসব দেখো পিওর মধু দেখা যায় না। সত্যি খেয়ে ভীষণ ভালো লাগলো, একটা সেন্ট আছে, একটা অন্যরকম মিষ্টি, এমন নয় যে মুখে দিলেই মিষ্টিটা বেশি, সত্যি বলতে একদম পিওর। বাইরে আবারও রোদ উঠে গেছে, তাই আবারও এখন আমরা চলে আসলাম নোয়াখালীতে। এখানে কিন্তু প্রথমত অনেক বলে হরিণ আছে, তবে আমরা কিন্তু হরিণ দেখেছি, তবে সেটা এখানে নয়, বোট থেকে দেখেছি। আগে কিন্তু তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে। সুন্দরবন আসলে কিন্তু সুন্দরী গাছের কোনো অভাব নেই। আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ অধিকাংশ গাছই কিন্তু সুন্দরী। এই লাল কাঁকড়া দেখার বহু ইচ্ছে ছিল, তাই চারিদিকে কিন্তু দেখো কত লাল কাঁকড়ার গর্ত আর লাল কাঁকড়া। তবে শোনা গেল এই কাঁকড়াগুলো নাকি খাওয়া হয় না, শুধুমাত্র পরিবেশের জন্য রেখে দেওয়া হয়েছে। আর তোমরা তো জানো যে সুন্দরবন হলো ম্যানগ্রোভ অরণ্য, পৃথিবীর বৃহত্তম। ছোটবেলা থেকেই কিন্তু বইয়ে এটা আমরা পড়ে আসা। ভাগ্যবশত হরিণ দেখতেই বোটের সবাই উল্লাসে মেতে উঠল। দেখো একটা হরিণ তো দেখা গিয়েছে, আর আমরা কিন্তু কুমিরও দেখেছিলাম। গাইড কাকুকে জিজ্ঞেস করতেই বলল যে, আমি বললাম বাঘ এসে খাবে না, তখন বলল না, বাঘ কিন্তু এখন যেহেতু গ্রামের অনেক মানুষের অনেক ক্ষতি করেছে, গ্রামের থেকে নাকি অনেক মানুষকে টেনে হিঁচড়ে মুখে করে নিয়ে যেত। সাধারণ মানুষের ক্ষতি না করতে পারে তার জন্য কিন্তু জাল দিয়ে নেটের মতো তৈরি করা হয়েছে, তাই কিন্তু তারা এখন আর এই পাশে অত আসতে পারে। সব ঘুরতে ঘুরতে খাওয়া আমাদের দিয়ে দিল, ছিল সাদা ভাত, লেবু, সঙ্গে কিন্তু ঝুরি ঝুরি আলু ভাজা। উফ, মুখে দিতেই যে কি স্বাদ দেখোই না, মনে হচ্ছে আমি আবারও ছুটে সুন্দরবনে চলে যাই, এত খাবার যে খেতে পাবো। সত্যি বলতে এদের খাবারের কিন্তু স্বাদই আলাদা ছিল। এই ডাল, ঝুরি আলু ভাজা, লেবু দিয়ে কিন্তু বাঙালির অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তাই লেবু দিয়ে চটকে ভাতটা ভালো করে মেখে একদমই কোনো দিকে না তাকিয়ে কিন্তু সোজা তুলে দিলাম মুখে। আর সঙ্গে কিন্তু কি কি দিয়েছিল দেখো, এখানে মাছের মাথা দিয়ে কচু শাক, এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েছিল। তারপর দিয়েছিল সর্ষে ইলিশ, এটা যে খেতে কি ভালো ছিল দেখো, ইলিশের সাইজটাও কিন্তু বেশ ভালো। তাই কাঁচা লঙ্কাটাকে ভালো করে টিপে ইলিশ মাছ ভরিয়ে খেয়ে নিলাম। সুন্দরবনে ইলিশ উৎসবে কিন্তু 2 রাত্রি 3 দিনের মধ্যে প্রতিদিনই তোমরা ইলিশ মাছ খেতে পাবে। তবে প্রথম দিন কিন্তু 2 রকমের ইলিশ ছিল। তারপরে এই কাঠি দোকানেও বড় বড় গলদা চিংড়ি দিয়ে দিল। আমি কিন্তু মাছের মধ্যে এটা খেতে কী যে ভালোবাসি, আর এটা খেতে তো পুরো একদম অসাধারণ ছিল। চিংড়ির সাইজগুলো দেখেছো, ছিল কিন্তু এগুলো বাগদা চিংড়ি। তবে যদি তোমরা আর একবার মাছ খেতে চাও আবার কিন্তু তোমাদেরকে রিপিট করবে। তারপর শেষ পাটে ছিল টমেটোর চাটনি। খেয়ে হাত ধুতে না ধুতেই দেখো মুখ মুছতেই দিয়ে দিল গোটা একটি মৌসুম্বি ফল কেটে। কি মজা না, খাবার পরেই তৈরি ফল সমস্ত কিছু।
খাওয়া দাওয়ার পরে কিন্তু বোটের ভিতরে প্রতিজনের জন্য থাকার সুন্দর ব্যবস্থা ছিল। হোটেলে এসেই ফ্রেশ হয়ে গেলাম। সন্ধ্যার টিফিনে ছিল গরম গরম চিকেন পকোড়া আর কফি। সেটা খেয়ে ঝুমুর নৃত্য উপভোগ করছিলাম। দাদা এখানে গান গাইছে। এই ঝুমুর নৃত্যের উপর ভরসা করেই নাকি শোনা গেল যে তাদের দৈনিক জীবনযাপন চলে যায়। তবে এইটা কিন্তু অনেকটাই কষ্টের। সেখানের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই করেই তাদের দীর্ঘনিয়ত সংসার চালায়। তাই আমরা কিন্তু সবাই মিলে তাদের একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। তাই একটু সবাই মিলে কিছু সাহায্যও করেছিলাম। এই সুন্দর নাচটিকে কিন্তু উপভোগ করতে করতে আমাদের সন্ধ্যার আজকে টিফিন ছিল চিকেন পকোড়া কফি। সেটা খেয়ে কিন্তু চলে এলাম রুমে। এটা ছিল কিন্তু আমাদের রুম, যথেষ্ট পরিষ্কার ছিল দেখো দুজনের জন্য। সঙ্গে কিন্তু একটা ছোট মুখ দেখার আয়নাও দিয়ে দিয়েছিল। সম্ভবত এটা কিন্তু একটা ছিল গেস্ট হাউস। তবে এই গেস্ট হাউসের ওই দেখো ওপরে নাম লিখে দেওয়া আছে। প্রতিজনের কিন্তু আলাদা আলাদা করেই রুমের এখানে ব্যবস্থা করা ছিল। আর এই যে এখন ছিল আমাদের প্রায় 9:30, তাই রাতের কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। রাতের বেলা এখন ডিনার করব। আজকে ডিনারে কি হয়েছে? আজকে ডিনারে কি হয়েছে? আজকে ডিনারে হয়েছে দেখো দাদার থেকে শুনলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। সাদা ঝরঝরে ফ্রাইড রাইস, না খুব বেশি মিষ্টি ছিল দেখো, একদম কিন্তু স্বাদে পুরো ঠিকঠাক। সঙ্গে কিন্তু দিয়েছিল চিকেন কষা। তো আমরা ব্যাস ভরপেট জমিয়ে রাতের খাবার দাবার করে নিয়েছি। বারে বারে কিন্তু দাদারা এই চিকেন কষাটাকে রিপিট করেছিল। তাই আমি কিন্তু আর একবার লোভ না সামলাতে পেরে চিকেন কষাটা নিয়ে নিয়েছি। তবে চিকেন কষা কিন্তু আমার খেতে বেশি ভালো লেগেছিল। সঙ্গে কিন্তু এই বেলা ছিল একটা কালাকানও। তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কিন্তু